নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক, অন্তর্বর্তী সরকারকে জো বাইডেনের পূর্ণ সমর্থন। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত, জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। এবং গাজীপুর আশুলিয়ায় শিল্পাঞ্চলে খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা, পুরোদমে চলছে উৎপাদন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একথা বলেন তিনি। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে এই দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় জাস্টিন ট্রুডো বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের বিষয়ে বিস্তারিত জানাতে জাতিসংঘ সদর দপ্তর থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? বাতেন, প্রধান উপদেষ্টার আজকের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাবরিনা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে জাতিসংঘে সকাল থেকে আজকে অনেক টাইট শিডিউলে তিনি আছেন এবং আমরা সকাল 8:30 থেকে দেখেছি যে উনি মানবাধিকার কমিশনের সাথে বাইল্যাটারাল একটি বৈঠকে বসেন এবং এরপরে আমরা ইউএসএইডের সাথে তিনি বৈঠক করেছেন। এরপরে আজকের যে তালিকা, সেই তালিকায় সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈঠকটি ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে উনি কথা বলেছেন এবং এই বাইরেটার যে বৈঠকটি হয়েছে সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা বাইরে অবস্থান করেছেন। যদিও এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করা হয়নি, তারপর আমরা যে জানতে পেরেছি যে আসলে শেহবাজ শরীফ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে আসলে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস শেহবাজ শরীফকে তিনি বিস্তারিত বলেছেন এবং সেখানে শেহবাজ শরীফ বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো এবং দেশের যে সার্বিক পরিস্থিতি সেটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার সহ সার্বিক বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং দুই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বৃদ্ধি সহ সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার হাত বাড়ানোর কিন্তু আশ্বাস দিয়েছেন শেহবাজ শরীফ এবং পাশাপাশি ভবিষ্যতে যে কোনো ধরনের উদ্যোগে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানো, বাংলাদেশকে যে কোনো ধরনের উদ্যোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু তাদের সহযোগিতার হাত সবসময় বাংলাদেশের পক্ষেই থাকবে বলে জানিয়েছেন। এবং এছাড়া আজকের তালিকায় যে গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটি নেপালের প্রধানমন্ত্রীর সাথে একটি বাইল্যাটারাল বৈঠক রয়েছে এবং পাশাপাশি চায়নার পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বৈঠক রয়েছে আজকের তালিকা। এবং পাশাপাশি আমরা যেমনটি জেনেছি যে আজকে জো বাইডেনের সাথে আপনি জানেন যে এরই মধ্যে বৈঠক হয়েছে একটি দ্বিপাক্ষিক এবং পাশাপাশি আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নৈশ ভোজের আমন্ত্রণ জানানো হয়েছে জো বাইডেনের পক্ষ থেকে। সেখানে জো বাইডেনের আতিথেয়তায় কিন্তু সিক্ত হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং পাশাপাশি একটি বিষয়ে না বললেই নয় যে গতকাল
থেকে আজকে পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আন্দোলনের যে মাস্টার মাইন্ড ছিল জুলাইয়ের আন্দোলন, 24শে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে মাহফুজ আলম যে আজকে এবারের যে সফরসঙ্গী হয়েছেন, সেই সফরসঙ্গী মাহফুজ আলমকে ব্লিংকেনের সামনে পরিচয় করে দিয়েছেন যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড হোল দ্য রেভলিউশন। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে মঞ্চে তাকে ডেকে নিয়ে এটি আলোচনা করেছেন, এবং যারা শিক্ষার্থীর আন্দোলনে ছিল তাদের নেতৃত্বে পেছন থেকে যারা অবদান রেখেছেন তাদেরকে কিন্তু তিনি ঘটা করে পরিচয় করে দিয়েছেন এই বিশ্ব মঞ্চে। সাবরিনা, এর পাশাপাশি আমরা জানি যে আগামী 27 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস বেলা 11টা থেকে 12টার মধ্যে বাংলাদেশের পক্ষে কণ্ঠ উচ্চকিত করবেন এই বিশ্ব প্ল্যাটফর্মে, এবং পাশাপাশি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য বিশ্ব নেতাদের কাছে তিনি বিভিন্নভাবে সহযোগিতা চাইছেন। সাবরিনা, ছিল আমার কাছে ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন এবং অংশ নেওয়ার সর্বশেষ খবর। জি বাতেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউ ইয়র্ক থেকে প্রধান উপদেষ্টার সফরের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। আমরা চলে যাব পরের সংবাদে। সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী 4 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা করা হয়। ভোরে ঢাকার গুলশান থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তাকে গ্রেফতার করে। পরবর্তীতে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সেই সঙ্গে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। একই অবস্থা রাজধানীতেও। থেমে থেমে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কয়েকদিনের ভ্যাপসা গরমে এই বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও ভোগান্তিতে পড়েন অফিসগামী পথচারী ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন। গত 23 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবারও রাজধানীতে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ থাকা শিল্প কারখানাগুলো খুলে দিয়েছে মালিকপক্ষ। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও যদি কোনো বিশৃঙ্খলা কেউ করার চেষ্টা করে তাহলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে কিছু কারখানা আজও বন্ধ রয়েছে। শিল্পাঞ্চলে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে রয়েছে অতিরিক্ত পুলিশ সেনা সদস্য। তাছাড়া নিয়মিত টহলে রয়েছে যৌথ বাহিনী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত বাংলাদেশের জনগণের সাথে নয়, শেখ হাসিনার সাথে বন্ধুত্ব চায়। নিজেদের আধিপত্য বিস্তারই ভারত শেখ হাসিনাকে চায়। রাজধানীর জিআরইউ মিলনায়তনে 16তম পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহীদ গুম পরিবারের সদস্যদের সহযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দুর্গোৎসব সামনে রেখে ইলিশ পাঠানো হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। ইলিশ রফতানিতে বিএনপি কখনো বিরোধিতা করে না, কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করলে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ হবেই। বিএনপি নেতা রিজভী বলেন, সংস্কারের যে কথা বলা হচ্ছে তা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে সংস্কারে বেশি সময় লাগার কথা নয় বলেও দাবি করেন তিনি। শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। ওদের পছন্দ একটাই যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারবে। শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্রীড়া সাংবাদিক অঘোর মঞ্চল। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি সমস্যা ও হৃদরোগজনিত নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়ালাইসিস চিকিৎসার মাধ্যমে কিডনি সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে এলেও গত 5 সেপ্টেম্বর আক্রান্ত হন ডেঙ্গুতে। এরপর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন অভিজ্ঞ এই সাংবাদিক। সেখানেই আজ অঘোর মণ্ডল চিরনিদ্রায় চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে সাধারণ কেবিন থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাকে।
পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে। কিন্তু কোনো চেষ্টাতেই অঘোর মণ্ডলকে আর ফেরানো গেল না। তিনি স্ত্রী ও 2 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অঘোর মণ্ডলের পরিবার থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। থাকছে সারা বাংলা। ৫লাশ থানা এলাকায় গান গাইতে গাইতে খুঁটির সঙ্গে বেঁধে রাখা এক যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল, আনিসুর রহমান ইফাত ও অপর একজন ১৬ বছর বয়সী এক কিশোর। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে দামপাড়া পুলিশ লাইনে সিএমপি কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি বলেন, মারধরে মৃত্যুবরণকারী যুবকের নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। তাঁকে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে ২ নম্বর গেজ এলাকায় বেঁধে রাখা হয়েছিল। ১৪ আগস্ট রাতে প্রবর্তক এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ১৫ আগস্ট শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে ৫লাশ থানায় এই মামলাটি দায়ের করেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, রোগীর তুলনায় চিকিৎসক, নার্স সহ নানাবিধ সংকট নিয়ে চলছে দেশের হাসপাতালগুলো। জনবল সহ ১৪,০০০ কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন সংকট সহ স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু সমস্যা রয়েছে। তারপরও চিকিৎসকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যান্য সমস্যা চিহ্নিত করতেই পরিদর্শন করা হচ্ছে। পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বুধবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলার মুনসেফের চর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। আন্তর্জাতিক প্রসঙ্গে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১,৫০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৯৬,০০০ ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতা, উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতি প্রচারের লক্ষ্যে একটি ৩ বছরের অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এটি কৌশলগত সহযোগিতা, গবেষণা ও উদ্ভাবন প্রকল্পগুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে দুই পক্ষের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতামূলক বিনিময়ের ভিত্তি প্রসারিত করবে। সমঝোতা স্মারকের শর্তাবলীর অধীনে ওয়ালটন ডিজিটেক এবং এমআইএসটি পারস্পরিকভাবে গবেষণা বিকাশ ও বিনিময়ের জন্য বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করবে। সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। এমন একটি বাংলাদেশের স্বপ্ন যেখানে সকল মানুষ আর্থিক কষ্ট ছাড়াই উচ্চমানের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন। তাই বাংলাদেশ স্বাস্থ্য বীমার প্রয়োজন আছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। রফিকুল ইসলামের ব্রলির রিপোর্ট। চিকিৎসার ব্যয়ভার নির্বাহের জন্য সেবাগ্রহীতা নিজ পকেট থেকে যে অর্থ ব্যয় করেন তা সাধ্যের বাহিরে চলে যায়। বিপুল সংখ্যক নাগরিকের জন্য এই খরচ বহন করা কঠিন, এক কথায় অসম্ভব। মানুষকে স্বাস্থ্যের দোরগোড়ায় পৌঁছতে চাই, সবচেয়ে ভালো উত্তম পন্থা হইল যদি আমরা আমাদের দেশে মেডিকেল বীমা চালু করতে পারি। মেডিকেল বীমা এত কঠিন কোনো
জিনিস না। আমরা যদি 17 কোটি মানুষ হই এবং প্রত্যেকটা মানুষকে যদি আমরা 10টি টাকা করে আমরা একটা মানুষের কাছ থেকে নেই, 17 কোটি মানুষের কাছ থেকে যদি আমরা 10 টাকা করে নেই এবং বছর শেষে যদি তাদেরকে আমরা একটা সুন্দর ওই টাকাটা যদি আমরা সৎ ব্যবহার করি, সুন্দরভাবে যদি পুঁজি বিনিয়োগ করে এই টাকাটাকে আমরা বর্ধিত করতে পারি, এই সরকার যদি এমন একটি উদ্যোগ নেন, তাইলে এই যে আমরা 10 টাকা দিলাম, 10 টাকার বিনিময়ে আমি মনে করি এক একটা মানুষ 10,000 টাকার স্বাস্থ্য সেবা পাবে প্রতি বছর। যতক্ষণ না আমরা কার্যকর একটি স্বাস্থ্য বীমা চালু করতে পারছি, এই খরচ বাড়তে থাকবে। সার্বজনীন স্বাস্থ্য বীমা চিকিৎসা গ্রহণে মানুষের খরচের বোঝা কমে যাবে। আমরা সহানুভূতি না করে যদি সহমর্মিতা করি মানুষের প্রতি, তাইলে কিন্তু স্বাস্থ্য খাত অনেক উন্নত হয়। আর আমরা যারা চিকিৎসক আছি, প্রতিদিন যদি 5-7 জন 10 জন রুগী অনুসারে আমার নিজের ব্যক্তিগত চেম্বারেও ফ্রি দেখতে পারি, কিছু গরিব রোগীকে আমরা ওষুধ কিনে দিতে পারি, তাইলে কিন্তু অনেক আমাদের দেশে আমরা যে পরিমাণ ডাক্তার আছি তাতে ডাক্তারের সেবাই কিন্তু অনেক মানুষ সুস্থ হবেন। আমাদের যেসব হাসপাতাল আছে সরকারি বেসরকারি, সরকারি তো ফ্রি আছেই, বেসরকারি হাসপাতালে যদি শতকরা 10 ভাগ বেড ফ্রি করা হয়, আউট পেশেন্টে যদি সেইখানে এই যে হাসপাতালগুলি যেগুলি আছে বেসরকারি, সেইখানে যদি তাদের আউট পেশেন্ট ডিপার্টমেন্টে অল্প মূল্যে যদি রোগী দেখা হয়, তাইলে কিন্তু আমরা এখানে অনেক কিছু আমাদের ভূমিকা আছে। স্বাস্থ্য বীমার জন্য সরকারি, বেসরকারি ও সেবা গ্রহীতার সমন্বিত প্রচেষ্টা জরুরি। স্বাস্থ্য বীমা হলে রোগীর ওপর থেকে খরচের চাপ অনেকটাই কমে যাবে। দেশের বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য বীমার বিকল্প নেই। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক, অন্তর্বর্তী সরকারকে জো বাইডেনের পূর্ণ সমর্থন। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত, জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। এবং গাজীপুর আশুলিয়ায় শিল্পাঞ্চলে খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা, পুরোদমে চলছে উৎপাদন। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।